বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রবের নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আমরা 1872 সালের 1 নম্বর আইন, অত্র আইনের 149 ধারা পর্যন্ত গতকালকে আলোচনা করেছি। বিশেষ করে 144 ধারা থেকে 149 ধারা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই 144 থেকে 49 ধারার আগে রিভিশন করব। রিভিশন করার পরে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম দেখতে পাই আজকে 144 ধারায় বলছে লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য। অর্থাৎ এটা কি বিষয়? লিপিবদ্ধ বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি আদালতে সাক্ষ্য প্রদান করতেছে। এই সাক্ষ্য প্রদানের যে সম্পত্তির বিষয়ে তিনি সাক্ষ্য প্রদান করেন, এই সম্পত্তির বিষয়ে কোনো চুক্তি হয়েছে কিনা অথবা দলিল লেখা হয়েছে কিনা, এই বিষয়ে যে সাক্ষ্য দিতে আসছেন তাকে আদালত কি করতে পারেন? জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা করলে সে ব্যক্তি যদি বলে হ্যাঁ চুক্তি হয়েছে অথবা দলিল লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে ওই যে দলিল সম্পর্কে সাক্ষ্য কি করলো, তিনি বললেন যে হ্যাঁ একটা দলিল বা চুক্তি কি করা হয়েছে, মঞ্জুরি করা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এই দলিলটা যদি আদালত মনে করে যে আদালতে উপস্থিত করা প্রয়োজন, তাহলে এই জমি সংক্রান্ত যেই প্রশ্ন চলতেছে আদালতে, এর অপর পক্ষ কি করতে পারবেন, তিনি এই দলিল সম্পর্কে যদি কোনো মাধ্যমিক সাক্ষ্য দিতে চান, তাহলে বিরুদ্ধ পক্ষ এই ঘটনাটা প্রমাণিত না হওয়া পর্যন্ত মাধ্যমিক সাক্ষ্য প্রদানে ভেটো দিতে পারেন, তিনি আপত্তি জানাইতে পারেন। অর্থাৎ জমি জমা সংক্রান্ত কোনো সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সাক্ষীকে আদালত যদি প্রশ্ন করে যে কোনো, আপনি যে জমি সংক্রান্ত একটা সাক্ষ্য প্রদান করতেছেন, যে সম্পত্তি সম্পর্কে আপনি সাক্ষ্য প্রদান করছেন, এই সম্পত্তি সম্পর্কে কোনো চুক্তি বা কোনো মঞ্জুরি, কোনো দলিল প্রস্তুত করা হয়েছে কিনা। যদি উক্ত ব্যক্তি বলে যে হ্যাঁ কোনো দলিল বা মঞ্জুরি প্রস্তুত করা হয়েছে, তাহলে সেই দলিলটি আদালতে উপস্থাপন করার জন্য আদালত কি করতে পারেন, বলতে পারেন। আর এই মূল দলিলটা যেটা লিপিবদ্ধ করা হয়েছে সেটার পরিবর্তে যদি মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে চায়, সেক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ কি করতে পারে, বিরুদ্ধ পক্ষ এর আপত্তি জানাইতে পারে। বুঝছেন? একজনের মাঝে আমার একটা সম্পত্তি নিয়ে চুক্তি হয়েছে, এটা নিয়ে আদালতে প্রশ্ন হইতেছে। তো আমার পক্ষে একজন সাক্ষ্য দিল যে এই চুক্তিটা, আদালত জিজ্ঞেস করবে যে আপনি এর পক্ষে সাক্ষ্য দিতে আসছেন, ওনাদের মধ্যে কি চুক্তি হয়েছে, এর কোনো লেখালেখি হয়েছে, এরকম বলে না? তো সাক্ষ্য বললো হ্যাঁ লেখা হয়েছে, দলিল আছে। তাহলে আদালত বলতে পারবেন যে দলিলটা আদালতে উপস্থাপন করা হোক। এখন আমি যদি এই দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে চাই, তাহলে আমার বিরুদ্ধ পক্ষ কি করতে পারবে, তারা আপত্তি জানাইতে পারবে। তারা বলবে যে মূল দলিলটাই দাখিল করা হোক। মানে আমার মাধ্যমিক সাক্ষ্য দাখিল করার ক্ষেত্রে তারা আপত্তি জানাইতে পারবে বিরুদ্ধ পক্ষ। এটা হলো আমাদের 144 ধারার কথা। আর আমরা 145 ধারায় দুইটা বিষয় জানছি কালকে। যে কি বলছে 145 ধারায়, যে একজন সাক্ষী যে পূর্বে যে বিবৃতি দিয়েছিল, সেই বিবৃতির সাথে তার পরবর্তী বিবৃতি যদি প্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে উক্ত সাক্ষীকে না দেখিয়ে অথবা তাকে সতর্ক না করে, হ্যাঁ, তার সেই পূর্বের বিবৃতি সম্পর্কে তাকে জেরা করতে পারবে। 145-এর একটা অংশ, যদিও এখানে ধারা বিভক্ত করে নাই, কিন্তু দুইটা পার্ট আছে। আর একটা পার্ট কি আছে, আর একটা পার্ট আছে, যদি তার পূর্ববর্তী বিবৃতির সাথে পরবর্তী বিবৃতি অমিল হয়, গরমিল হয়, অপ্রাসঙ্গিক হয়, হ্যাঁ, তাহলে এর বৈপরীত্য প্রদর্শনের জন্য কি করতে পারবে, আদালতে সেই পূর্ববর্তী বিবৃতি উপস্থাপন করতে পারবে। তবে সেক্ষেত্রে যে সাক্ষীর সেই পূর্ববর্তী বিবৃতি যখন দাখিল করবে, তাকে সাক্ষীকে কি করতে হবে, ইঙ্গিত করতে হবে যে সে পূর্ববর্তী যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতির সাথে তার বর্তমান বিবৃতি অপ্রাসঙ্গিক, অসঙ্গতি। বুঝতে পারছেন? তাইলে আমরা সাক্ষ্য আইনের 145 ধারায় দুইটা কথা পাই। একটা কথা হলো যে তার পূর্ববর্তী বিবৃতির সাথে পরবর্তী বিবৃতি যদি প্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে তাকে সতর্ক না করে, তাকে না দেখিয়ে তার পূর্ববর্তী বিবৃতি সম্পর্কে জেরা করতে পারবে। আর একটা বিষয় কি রয়েছে, যদি তার পূর্ববর্তী বিবৃতির সাথে পরবর্তী বিবৃতি অসঙ্গতি প্রকাশ করার জন্য
বা এর বৈপরীত্য প্রদর্শনের জন্য কেউ ব্যবহার করতে চায়। পূর্ববর্তী বিবৃতির সাথে পরবর্তী বিবৃতি যদি বৈপরীত্য প্রদর্শনের জন্য কেউ যদি এটা প্রদর্শন করতে চায়, তাহলে কি সাক্ষীকে কি করতে হবে? তাকে ইঙ্গিত দিতে হবে, বলতে হবে যে আপনি তো পূর্ববর্তীতে এরকম কথা বলছিলেন, এখন এই কথা বলেন। মানে এতটুকু কথা আমি আবার নিজের পক্ষ থেকে বললাম, এই কথাটা আবার বইয়ে নাই, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন। 145-এ আমরা এই দুইটা কথা পেয়েছি। আর 146 আমরা কি পড়েছিলাম? 146-এ পড়েছিলাম যে জেরায় কি কি প্রশ্ন করা যায়। সেখানে 146-এ আমরা তিনটা কথা পড়ছিলাম, মনে আছে আপনাদের? 146-এ কয়টা কথা বলছিলাম? যে জেরায় আইনসঙ্গত প্রশ্ন কয়টি? আমরা দেখতে পাই তিনটি। কি কি? সেখানে প্রথমে 1 নম্বরে বলা আছে তার সত্যবাদিতা পরিচয় কি করা যায়? পরীক্ষা করা যায়। সত্যবাদিতা, যে সাক্ষী দিতে আসছে এই সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়। সত্যবাদিতা পরীক্ষা করতে গিয়ে অনেক রকম প্রশ্ন করা আদালতে কি প্রাসঙ্গিক 46-এর এই ধারা মোতাবেক। তাহলে একে বলছে তার সত্যবাদিতা পরীক্ষা করা যায়, দুয়ে বলছে তার বংশ পরিচয় মর্যাদা পরিচয় মর্যাদা মর্যাদা সম্পর্কে জানা যায় বা জিজ্ঞাসা করা যায়। তারপরে তিনে বলছে কি তার চরিত্র আঘাত করে, হ্যাঁ, তার চরিত্রের প্রতি আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা কি করা যায়? পরীক্ষা করা যায়। তার চরিত্রের প্রতি আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা যায়। কত দ্বারা বলছে? এই 146-এর 1, 2, 3, এই তিনটা কথা এখানে নতুন যোগ হয়েছে। সাক্ষ্য আইনে নতুন যে ধারা আর আইন প্রস্তুত করা হয়েছে, সংযোজন করা হয়েছে, সেখানে শর্ত রয়েছে যে কোন এরকম মহিলা দুশ্চরিত্র অথবা যে ধর্ষণের মামলায় অনৈতিক চরিত্র বা যৌন আচরণ সম্পর্কে কোনো কোনো সাক্ষীকে, হ্যাঁ, এই সম্পর্কে প্রশ্ন করা যাবে না আদালতের অনুমতি ব্যতীত। এই কথাটা যোগ হয়েছে। এই কথাটা কিন্তু আগে আমাদের সাক্ষ্য আইনে ছিল না। কি যোগ হয়েছে? যে আপনার এই ধর্ষণ জনিত মামলায় কোনো সাক্ষীকে এই যৌন সম্পর্কে আদালতের অনুমতি ছাড়া কি করা যাবে না? তাকে প্রশ্ন করা যাবে না। আদালত অনুমতি দিলে তখন এই যৌন সম্পর্কে প্রশ্ন করা যাবে। মনে থাকবে না? 146-এর নতুন যে শর্ত যোগ হয়েছে, এটা হলো 146-এর শর্তে এই কথাগুলো রয়েছে। আর পড়েছিলাম আমরা 147 ধারা। 147 ধারা কি বলছি? সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করতে হবে। যখন একটা মামলার প্রাসঙ্গিক বিষয় নিয়ে কোনো আদালতে আলোচনা চলে বা প্রশ্ন উত্থাপিত হয়, সেই প্রশ্নটা যদি বিচার্য ঘটনার প্রাসঙ্গিক হয়, খেয়াল করে শোনেন, সেই প্রশ্নটা যদি বিচার্য ঘটনার কি হয়? প্রাসঙ্গিক হয়, তখন সাক্ষীকে অবশ্যই তাকে উত্তর দিতে বাধ্য করতে পারবে, চাপ দিতে পারবে। সেই প্রশ্নের উত্তর থেকে রেহাই পাবে না। সেখানে বলা আছে কত ধারার কথা আমরা পড়ছিলাম? 132 ধারায় বলছে না, সাক্ষীকে কি করতে হবে? সাক্ষীকে সেটি মামলায় জড়িয়ে যাবে, অপরাধী প্রমাণিত হয়ে যাবে, এই এই অজুহাতে বা এই কারণে তাকে তার সাক্ষ্য প্রদান থেকে বিরত করা যাবে না, তার উত্তর দান থেকে বিরত করা বা বিরত রাখা যাবে না। 132 ধারা পড়ে আসছি না? ঠিক 147 ধারা 132 ধারার টেনে বলছে যে সাক্ষী সাক্ষী যদি এরকম কোনো বিচার্য ঘটনার সাক্ষ্য দেয় যে সাক্ষ্যটা প্রাসঙ্গিক, বিচার্য ঘটনা কি প্রাসঙ্গিক, এরকম প্রশ্নের উত্তর দিতে তাকে বাধ্য করা যাবে। এই যা 132 ধারার বিধানসমূহ সেক্ষেত্রে প্রযোজ্য হবে। 147 ধারা এই কথা বলছে, তখন 132 ধারা যে বিধান আছে, কড়াকড়ি বিধান, সেই বিধানটা তার উপর প্রয়োগ করা যাবে। কত ধারা? 147 ধারা। আর আমরা পড়ছিলাম 148 ধারা, যখন প্রশ্ন করতে হবে এবং যখন উত্তর দিতে বাধ্য তা আদালত নির্ধারণ করবে। কখন প্রশ্ন করবে? যখন প্রশ্ন করবে, হ্যাঁ, এবং সাক্ষী যখন উত্তর দিতে বাধ্য তাহা আদালত নির্ধারণ করবে। যে আমরা এটা পড়ছিলাম, যখন প্রশ্ন করতে হবে, সাক্ষী যখন উত্তর দিতে বাধ্য থাকবে, এটা কে নির্ধারণ করবে? 148 ধারায় বলছে এটা আদালত নির্ধারণ করবে। এই ধারাটা এত গুরুত্বপূর্ণ না। 149 ধারা আবার গুরুত্বপূর্ণ আছে, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। এই ধারাটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, এটাকে 5 স্টার দিয়ে রাখতে পারে।
149 ধারাটা গুরুত্বপূর্ণ। বলছে কি করা যাবে না, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সাক্ষীকে কি করা যাবে না, অহেতুক প্রশ্ন করা যাবে না। যেমন এখানে উদাহরণ আছে যে অ্যাডভোকেট সাহেব, হ্যাঁ অ্যাডভোকেট সাহেব কি করতে পারবে, যিনি সাক্ষ্য দিতে আসছেন তিনি যদি ডাকাত থাকেন, এটা যদি সুনিশ্চিত ভাবে অ্যাডভোকেট আগের থেকেই জানেন, তাহলে তাকে জিজ্ঞেস করতে পারবেন আপনার আগে ডাকাত ছিলেন, আপনার নামে না ডাকাতি মামলা ছিল। এই ধরনের প্রশ্ন একজন অ্যাডভোকেট অথবা উকিল তিনি যদি আগের থেকে জানেন, সুনিশ্চিত ভাবে জানেন, কেবল তখনই এই ধরনের প্রশ্ন করতে পারবেন। অহেতুক একজন ভালো মানুষকে এই ধরনের প্রশ্ন করা যাবে না। 149 ধারা, বুঝতে পারছেন 149 ধারাটা? আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম কত ধারা পড়ছি আজকে গতকালকে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল। আজকে আমরা নতুন ধারায় যাব, নতুন কয়েকটা ধারা পড়বো ইনশাআল্লাহ। তো আমরা 150 ধারা পড়বো। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে সেক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। এখানে দেখেন, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি প্রশ্ন করে, আমরা 149 ধারায় পড়ছি না যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, হ্যাঁ অহেতুক প্রশ্ন করতে পারবে না। যদি কেউ করে, কোন উকিল যদি করে, তার দণ্ডের ব্যবস্থা বা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে সেই কথা বলছে কত ধারায়, 150 ধারায়। সে যে হাইকোর্টের অধীনে বা কর্তৃত্বাধীনে তিনি যে জব করেন, অথবা তিনি অন্য কোনো আদালতের কর্তৃত্বাধীনে নিয়ন্ত্রিত হন, সেই আদালতে তার বিরুদ্ধে এই মামলা সম্পর্কে কি করতে পারবেন, এই মামলা সম্পর্কে রিপোর্ট দিতে পারবেন। তিনি যেই আদালতের কর্তৃত্বাধীনে পরিচালিত হন বা তিনি কর্ম করে থাকেন, সেই আদালতকে কি করতে পারবেন, আদেশ দিবেন, তার বিরুদ্ধে রিপোর্ট দিবেন। সে যে এই সমস্ত কার্যক্রম করেছে মোকদ্দমা সম্পর্কে তাকে রিপোর্ট দিবেন, মোকদ্দমার যাবতীয় বিষয়বস্তু এবং তার আচরণ বিধি সম্পর্কে রিপোর্ট দিবেন। কার কাছে দিবেন, তিনি যে আদালতে সংশ্লিষ্টতায় কাজ করেন। বুঝতে পারছেন, এটা হলো উকিলের বিরুদ্ধে ব্যবস্থা অথবা অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যাডভোকেট বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কিত বিধান লিপিবদ্ধ করুন, হ্যাঁ এরকম আমরা সাক্ষ্য আইনের এই ধারণা দেখতে পাই যে সে কি করতে পারবে, এই অ্যাডভোকেট বিরুদ্ধে রিপোর্ট লেখা যাবে সে যদি উল্টাপাল্টা প্রশ্ন করে, যেগুলো আইনসঙ্গত না, অহেতুক প্রশ্ন করে। আচ্ছা, এরা কত দ্বারা, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। এখানে বইয়ে অনেকগুলো কথা লেখছে, এত কথা আমাদের দরকার নেই। আমরা জানলাম যে অ্যাডভোকেট যদি কি করে, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করে, সেক্ষেত্রে তিনি হাইকোর্টে, যেই হাইকোর্টের অধীনে সে কাজ করে অথবা অন্য কোনো আদালতের সংশ্লিষ্ট তিনি কর্তৃত্বাধীনে যদি কি করেন থাকেন, সেই আদালতের কাছে রিপোর্ট প্রেরণ করবে, তার এই মামলা সম্পর্কে মোকদ্দমা সম্পর্কে রিপোর্ট প্রেরণ করবেন। এটা আমাদের কত ধারা, 150। তারপর আমরা পড়বো 151 ধারা, অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন। অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন 151 ধারায়। 151 ধারার থেকে শিখার বিষয় দুইটা বিষয় আছে। সেটা হলো যে কোনো মামলায়, হ্যাঁ কোনো মামলায় একজন সাক্ষীকে এরকম প্রশ্ন করা যাবে না যেগুলো অশ্লীল এবং কুৎস। যদিও সেখান থেকে কিছু কি হয়, বিচার্য বিষয়ের সাথে যদিও কিছুটা প্রাসঙ্গিক হয়, তবু আদালত এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকার আদেশ দিবেন। তবে যে সমস্ত মামলার মূল বিষয়টাই থাকে, মূল রহস্যই থাকে কি, ব্যাড মানে খারাপ, কুৎসাজনিত মামলা হইতে পারে না, এমন একটা মামলা হয়েছে, আর আমার ভাষা নাই বলার, যে এত খারাপ মামলা যেটার ভাষার মামলাটাই খারাপ, তাই এই কুৎসাজনিত মামলা তো সেই এটা এই বিধান প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন 151 ধারায় যে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা থেকে আদালত কি করবেন, এই অ্যাডভোকেটদেরকে বা উকিলদেরকে নিষেধ করবেন। হ্যাঁ, যদিও এরকম ধরনের প্রশ্নের ভিতরে কিছু কি থাকে, বিচার্য ঘটনার প্রাসঙ্গিকতা থাকে, তবুও আদালত নিষেধ করবেন। তবে তবে বিষয়টা যদি এরকম হয় যে এই মামলাটায় বা কোনো মোকদ্দমার যদি মূল বিষয়টাই অশ্লীল হয়, হ্যাঁ কোনো বিষয়ের অস্তিত্ব অথবা কোনো বিষয়ে যদি মূল বিষয়বস্তুটা থাকে কুৎসাজনিত বা অশ্লীল, সেই ক্ষেত্রে এটা কি হবে না, অবশ্যই এই বিষয় সম্পর্কিত তখন এটা প্রযোজ্য হবে না, তখন এই কুৎসা বিষয়ে প্রশ্ন করা যাবে।
যদি পরীক্ষায় প্রশ্ন আসে কখন অশ্লীল ও কুৎসজনক প্রশ্ন করা যাবে, কখন একটা বিচার্য ঘটনা বা প্রাসঙ্গিক ঘটনায়, খেয়াল করেন, কখন একটা বিচার্য ঘটনায় বা প্রাসঙ্গিক ঘটনায় সাক্ষীকে কুৎসাজনক অথবা অশ্লীল প্রশ্ন করা যাবে। প্রশ্নটা অনেক কঠিন না? কিন্তু আমরা যদি এইভাবে পড়ি তাহলে আমাদের সহজ, যে 151 ধারা মোতাবেক যদি সেই মামলাটাই, হ্যাঁ, কোন মামলার বিষয়বস্তুটাই কি হয়, অশ্লীল হয় বা কুৎস হয়, যেটার অস্তিত্বই কি কুৎসা বা অশ্লীল, সেই ক্ষেত্রে এই এই বিধান প্রযোজ্য হবে না, তিনি তখন অশ্লীল বা কুৎসাজনিত প্রশ্ন করতে পারবেন। সহজ সাবলীল ভাষায় উত্তর লিখবেন, কোনো পেঁচাকুচির দরকার নেই, কঠিন কোনো ভাষা সাহিত্যের দরকার নেই। আশা করি এতে আপনারা বেশি উপকৃত হবেন। 151 ধারা বুঝতে পারছেন, কখন অশ্লীল প্রশ্ন করা যায় আর কখন যায় না। সামান্য প্রাসঙ্গিকতা থাকলেও করা যায় না, আদালত এই ব্যাপারে নিষেধ করবেন। তবে যখন এই মামলাটাই পুরা কুৎস বা অশ্লীল, সেক্ষেত্রে করতে পারবেন। বুঝতে পারছেন? 151 হামিম। 152 ধারা বলবো অপমান এবং উত্ত্যক্ত উদ্দেশ্যমূলক প্রশ্ন। 152 ধারা বলছে অপমান এবং উত্ত্যক্ত করিয়া কোনো উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যাবে না। 152 ধারার বিষয়বস্তু হইল অপমান এবং উত্ত্যক্ত করার জন্য কোনো উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যাবে না, যেটা উকিল সাহেবরা পুলিশের সাথে করে থাকে। কোনো পুলিশ যখন সাক্ষী দিতে যায়, পুলিশকে অনেক রকম কথা ডাইন বামে থেকে তারা বলে, সেগুলা নিষেধ করছে কত ধারায়, 152 ধারায়। যদি কোনো উকিল পুলিশকে লক্ষ্য করে বললো, এই মেয়ে, আপনারা সাক্ষী দিতে আসছেন, আপনারা ঘুষ খান, আপনারা কি ভালো মানুষ, আপনারা সাক্ষী দিতে আসছেন, মীমাংসা সাজছেন, এই ধরনের কোশ্চেন বা বিরক্তিকর কোশ্চেন বা তাকে উদ্দেশ্যমূলক ভাবে কোনো প্রশ্ন করতে পারবে না। এটা একটা পুলিশকে দিয়ে বুঝাইলাম, যেহেতু আমরা পুলিশ সদস্য। এই ধারাটা তো শুধু পুলিশের জন্য না, মানে আমাদের সাথে এটা বেশি যায়, ঠিক আছে। 152 ধারা, আমার যে কিছু প্র্যাকটিক আমি কিছু উদাহরণ যে বানায় সাথে সাথে দেই, এগুলা মনে রাখবেন বেশি। এগুলা কিন্তু পরীক্ষায় প্রশ্ন ধরতে সহযোগিতা করবে, যদিও বইয়ের নাই, বইয়ের বাইরে কিছু থাকে। এটা হলো একজন টিচারের তার অপিনিয়ন বা একটা পড়া মনে রাখার কৌশল ছাত্রদের সাথে শেয়ার করেন। আমি এই বিষয়গুলা এভাবে মনে রাখছি, যার কারণে আমি প্রশ্ন আসতে বুঝতে পারি। মনে করেন একটা পরীক্ষা প্রশ্ন আসলো যে একজন পুলিশ অফিসার তিনি একটা মামলার সাক্ষী দিতে গেলেন, তাকে উকিল সাহেব বললেন যে আপনারা ঘুষখোর, আপনারা এই মানুষকে পিটান, হ্যাঁ, জোর জবরদস্তি করেন। উকিলের এই ধরনের প্রশ্ন সাক্ষ্যয়নের কোন বিধান মোতাবেক, হ্যাঁ, প্রাসঙ্গিক হবে আলোচনা করুন। প্রশ্নটা কত কঠিন হয়ে যায়, কিন্তু আমি যেভাবে উদাহরণগুলো দিচ্ছি এভাবে যে নেন, আপনার এই 152 ধারা থেকে যদি প্রশ্ন আসে, এই জাতীয় প্রশ্নই আসবে, এখান থেকে অন্য কোনো প্রশ্ন আসার সুযোগ নেই। হয়তো বা পুলিশ বলছি, এখানে অন্য লোকের নামটা আসতে পারে, কিন্তু ক্যাটাগরিটা প্রশ্নের এরকমই হবে। বুঝতে পারছেন? 152 ধারা। আর 153 ধারায় বলছে সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উহার উত্তরে বিরোধিতা করার সাক্ষ্য বর্জন। অর্থাৎ আমরা পড়েছি না 146 ধারায় প্রথম শর্ত, যে সাক্ষীর কি করা যাবে, সত্যবাদিতা পরীক্ষা করা যাবে। সেই সত্যবাদিতা পরীক্ষা করতে পারবে, ভালো কথা। এই সত্যবাদিতা পরীক্ষা করার ক্ষেত্রে যদি কোনো উত্তর দেয়, তাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারবে, আদালতের রাইট আছে এটা, কিন্তু একটা পরিধি আছে, পরিমাণ আছে। যেমন আমরা পরিধি পড়ছি না 46 ধারা 3টা অপশন, যেমন আপনার কি বলছে, সত্যবাদিতা পরীক্ষা করা যায়, হ্যাঁ, এবং সাক্ষী বংশ পরিচয় জানা যায়, এবং সাক্ষী সাক্ষীকে তার চরিত্র সম্পর্কে প্রশ্ন করে বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা যায়। এই 3টা বিষয়ের ভিতরে রাইখা তাকে অনেক প্রশ্ন করতে পারবে। এই আমরা দেখতে পাই 153 ধারায় বলছে এই সত্যবাদিতা পরীক্ষার জন্য যদি কোনো প্রশ্ন করা হয়, যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন ধারাগুলা। যেমন বলা হইলো কি, যে আপনি না, আহ, যেমন বলা হইলো যে আপনি কি এর পূর্ববর্তী একটা মামলার আসামি ছিলেন,
আপনার নামে একটা মামলা ছিল না আদালতে, এই ধরনের একটা প্রশ্ন করলো। হ্যাঁ, আপনি কি একটা, আপনার না পূর্ববর্তী মামলার একটা সাক্ষী ছিলেন, অথবা আপনারা এই মামলার আসামি আসামি ছিলেন, তখন এই সাক্ষী যে বিবৃতি দিবেন যে না আমি তো কোনো মামলার সাক্ষী ছিলাম না, আমি তো, আমার নামে তো কোনো মামলা ছিল না, সেরকম একটা অ্যান্সার দিবে না? জিনিসটা খেয়াল করেন, আমার উদাহরণগুলো খেয়াল করেন, তাহলে ধারাগুলো একবারে মাথায় বসে যাবে। যে সে বললো, উকিলে জিজ্ঞেস করলো, উকিলে অনেক কথা জিজ্ঞেস করবে, তো উকিল জিজ্ঞেস করলো আপনারা পূর্ববর্তী একটা মামলার সাক্ষী ছিলেন, তখন সে বলল না আমি তো কোনো পূর্ববর্তী মামলার সাক্ষী ছিলাম না। হ্যাঁ, তাইলে এই যে একজন লোক অস্বীকার করলো, সে যে কথাটা সত্যবাদিতা পরীক্ষা করার জন্য একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের সে অস্বীকার করলেন। এই অস্বীকার করলে এই কথাটা যে আমি একজন সাক্ষী অস্বীকার করলো, এই অস্বীকারকে প্রমাণ করার জন্য অন্য কোনো সাক্ষী আহ্বান করা যাবে না। এটা হলো 153 ধারার মূল বিষয়। বুঝতে পারছেন? এবার খেয়াল করে শোনেন, আবারও বলছি। একজন লোককে উকিল সাহেব জিজ্ঞেস করলো যে আপনারা পূর্ববর্তী একটা মামলার সাক্ষী ছিলেন, অথবা আপনারা অমুক একটা মামলার আসামি ছিলেন, তখন এই সাক্ষী কি বলবে? সাক্ষী বলবে না আমি তো কোনো মামলার আসামি ছিলাম না, আমি তো পূর্ববর্তী কোনো মামলার সাক্ষী দেই নাই, এরকম বলবে, তাই না? তো এই যে সাক্ষী একটা বিবৃতি দিল, অস্বীকার করলো, এই সাক্ষীর অস্বীকারকে প্রমাণ করার জন্য আর কোনো সাক্ষীর আহ্বান করা যাবে না। উকিল সাহেব এই বিষয়টা প্রমাণ করার জন্য অন্য কোনো সাক্ষীকে রাখতে পারবেন না। যদি সে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই সাক্ষ্যকে প্রমাণ করার জন্য, এই জন্য যে অস্বীকার করেন, এই অস্বীকারকে প্রমাণ করার জন্য নতুন করে আর কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না। কত দাঁড়ায়? 153 ধারায়। বুঝতে পারছি সবাই রে? বুঝতে পারছেন? হামিম ভাই, হামিম, বুঝা গেছে? ধারাটা ইশারায় বলেন, আর দিয়ে মুখে তো এটা বন্ধ রাখছি, খুলতে পারবেন না। সবার সুবিধাতে ক্লাসটা রেকর্ডিং ভালো হবে, এই জন্য আমি সবাইকে মিউট করে রাখছি। যাই হোক, 153 ধারার বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তারপর আমরা যাব 154 ধারা। 154 ধারাটা গুরুত্বপূর্ণ আছে। 154 ধারায় বলছে কি, যে কোনো পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা, যেটাকে আমরা অপর একটা ভাষা জানি বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী শুনছি না আমরা? বৈরী সাক্ষী যে ব্যক্তি সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন, খেয়াল করে শোনেন, যে ব্যক্তি সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন, সেই সাক্ষীকে বিরুদ্ধ পক্ষ যেভাবে প্রশ্ন করতে পারে জেরা করার সময়, সেই বিরুদ্ধ পক্ষের মতো যদি কি করে, তাকে সেই প্রশ্ন করে। হ্যাঁ, তবে এটা বৈরী সাক্ষী সংজ্ঞাটা অন্যরকম ভাবে আছে, কিন্তু আমি মূলত 154 ধারার বিষয়বস্তুটা আগে আপনাদের সাথে শেয়ার করি, পরে বৈরী সাক্ষী কাকে বলে সেটা বলবো। বৈরী সাক্ষী অনেক গাইডে, অনেক বইয়ে লেখা আছে, কিন্তু আমাদের মূল বইয়ে যে বিষয়টা আছে সেটা হইলো, যেই পক্ষ সাক্ষ্যকে হাজির করছে, এই বিরুদ্ধ পক্ষ জেরা করার সময় একজন সাক্ষীকে যেভাবে প্রশ্ন করতে পারে, এই সাক্ষীকে হাজির করার পক্ষ আদালতের অনুমতি ক্রমে সেইভাবে প্রশ্ন করতে পারবেন। আদালত যদি অনুমতি দেয়, তাহলে সেই বিরুদ্ধ পক্ষ যেভাবে জেরা করেন, সেই জেরা করার ন্যায় এই সাক্ষীকে যে হাজির করছেন সেই ব্যক্তিও কি করতে পারবেন, তিনিও প্রশ্ন করতে পারবেন। 154 ধারা। এবার আসেন বৈরী সাক্ষী কাকে বলে। বৈরী সাক্ষীর সাথে এটার কিছুটা মিল আছে, সেটা হলো কি, যে পক্ষ সাক্ষীকে হাজির করছে, সাক্ষী যদি তার বিরুদ্ধে চলে যায়, অথবা সাক্ষী তার বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রদান করে, হিতের বিপরীত যদি হয়, সেটাকে বলা হয় কি, বৈরী সাক্ষ্য। ঠিক না? আমরা এটা জানি। তবে 154 ধারার বিষয়বস্তুটা হইলো অন্যরকম। মূল বিষয়টা আমরা না পড়ে আমরা নকল জিনিস পড়েছি। বৈরী সাক্ষী যদি আসে আমরা 154 ধারা দিব, সমস্যা নাই। এবং আমরা দিব যে, যে পক্ষ সাক্ষীকে হাজির করছে সেই পক্ষ বিরুদ্ধে যদি সাক্ষী বিবৃতি প্রদান করেন, সেটাকে বৈরী সাক্ষী বলে। এটা অপশনাল বিষয়, মেন বিষয়টা আগে জানতে হবে। মেন বিষয়টা কি? মেন বিষয় হইলো, যে পক্ষ সাক্ষীকে হাজির করেন সেই পক্ষ
বিরুদ্ধ পক্ষ যেভাবে সাক্ষীকে জেরা করতে পারেন, জেরা করার সময় যে সমস্ত প্রশ্ন করবেন, আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হাজিরকারী পক্ষ কি করতে পারবেন, তাকে জেরার ন্যায় বা জেরা করার সময় যে প্রশ্ন করা হয় বিরুদ্ধ পক্ষ কর্তৃক, সেই প্রশ্নগুলো তিনিও করতে পারবেন আদালতের অনুমতি সাপেক্ষে। বুঝতে পেরেছেন আশা করি। 154 ধারার মেন বিষয়টা হলো এরকম, ঠিক আছে। তারপরে আমরা পড়বো 155 ধারা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন, আমরা সেখানেও তিনটা বিষয় দেখতে পাই। তিনটা বিষয় রয়েছে। সাক্ষী যদি, এই যে আমরা যারা সাক্ষ্য দেয়, এই সাক্ষীর বিষয়ে অভিশংসন করা যায়। অভিশংসন কি? বিরোধিতা করা যায় সাক্ষীর বিষয়ে। সাক্ষীর অভিশংসন বলতে কি বুঝেন? হ্যাঁ, আলোচনা করুন। সাক্ষ্য আইনে কত ধারা? 155 ধারা। একবার এটার 5 স্টার দিয়ে রাখেন, এই ধারাটা অনেক ভালোভাবে পড়বেন। একবার অনেক সুন্দর এবং গুরুত্বের সাথে 155 ধারা পড়বেন। আমি যে ধারাগুলো বেশি গুরুত্ব দিতে বলি, অবশ্যই বেশি গুরুত্ব দিবেন। 155 ধারায় বলছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন। অর্থাৎ অথবা এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, সাক্ষীর আহ, বিশ্বাসযোগ্যতা পরীক্ষার আহ, বা সাক্ষীর বিরোধিতা, হ্যাঁ, বা বৈরিতা সম্পর্কে কি বিধান রয়েছে আলোচনা করুন। অর্থাৎ সাক্ষীর বিরোধিতা করা যায় একটা মাত্র ধারা, কত ধারায়? 155 ধারায়। কিভাবে করা যায় সেখানে আমরা তিনটা পদ্ধতি দেখতে পাই। যে কি কি বলে পড়ে দেওয়া যায়, যে সাক্ষী অযোগ্য সাক্ষী, অযোগ্য সাক্ষী যে সাক্ষ্য দিতে এসেছেন তিনি অযোগ্য সাক্ষী বলে তার অভিশংসন করা যায়। সাক্ষীকে অভিশংসন করা যায় মানে কি, তার এই সাক্ষ্যটা, সে সাক্ষ্য দিতে আসছেন সে যোগ্য না, আপনি দাবি করতেছেন, আদালতকে বুঝাইতেছেন যে একজন অযোগ্য সাক্ষী, সে যোগ্য সাক্ষী না। হ্যাঁ, সে একজন অযোগ্য সাক্ষী, এটা আদালতে প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। এবং আমরা দুয়ে দেখতে পাই, সাক্ষী ঘুষ খেয়ে, হ্যাঁ, অথবা ঘুষ বা ঘুষের মাধ্যমে সে সাক্ষ্য দিতে প্রস্তুত হয়েছে বা সম্মতি হয়েছে, এই অজুহাত দিয়ে বা তিনি যে ঘুষ গ্রহণ করে সাক্ষ্য দিতে এসেছেন, এটা প্রমাণ করে কি করা যায়? সাক্ষীর অভিশংসন করা যায়। আর 3 নম্বরে দেখতে পাই, সাক্ষী তার পূর্ববর্তী বিবৃতির সাথে যদি পরবর্তী বিবৃতি, তিনি যে পূর্বে যে বিবৃতি দিয়েছেন তার পরবর্তী বিবৃতির সাথে যদি কি হয়, অসঙ্গতি হয়, সঙ্গতিবিহীন হয়। সাক্ষী আগে একটা বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, পরবর্তীতে একই মামলায় সে অন্য কথা বলতেছেন, তাহলে তার পূর্ববর্তী বিবৃতিটা কি করা যাবে? আদালতে উপস্থাপন করে এর প্রমাণ করে অভিশংসন করা যায়। অর্থাৎ সাক্ষী যে পূর্ববর্তী বিবৃতি দিয়েছেন, এই বিবৃতির সাথে পরবর্তী বিবৃতির কি করা যাবে? প্রমাণ করে এটা যে দুই রকম বা অসঙ্গতি, তিনি যে বিবৃতিটা পূর্বে যে বিবৃতি দিয়েছেন এবং পরবর্তীতে যে বিবৃতি দিয়েছেন, এটা অসঙ্গতিপূর্ণ বিবৃতি, এটা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। বুঝতে পেরেছি আমরা সাক্ষীর অভিশংসন কয়টা পদ্ধতিতে করা যায়? তিনটা পদ্ধতিতে করা যায়। কিভাবে করা যায়? তিনি অযোগ্য সাক্ষী, একজন সাক্ষী অযোগ্য, এই সাক্ষীর অযোগ্যতা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। দুই বলছে কি, যে সাক্ষী ঘুষ গ্রহণের মাধ্যমে সাক্ষ্য দিতে সম্মতি হয়েছে, এটা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। আর তিনে বলছে কি, সাক্ষী যে পূর্ববর্তী যে বিবৃতি দিয়েছিল, সে বিবৃতির সাথে পরবর্তী বিবৃতি মানে অসঙ্গতি, সঙ্গতিপূর্ণ নয়, এটা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। সাক্ষ্য আইনে কত ধারা? 155 ধারা। আর 4 নম্বর একটা অপশন ছিল, এটা বিলুপ্ত হয়েছে নতুন সাক্ষ্য আইনে, এটা বিলুপ্ত করা হয়েছে। চরিত্র সম্পর্কে বলা ছিল, এই অপশনটা বিলুপ্ত হয়েছে, বাতিল হয়েছে। আমরা তাইলে সাক্ষীর অভিশংসন সম্পর্কে কয়টা জিনিস জানলাম? তিনটা বিষয় মনে থাকবে না? এটা কিন্তু ভেরি মাছ একটা ইম্পর্টেন্ট ধারা, মনে রাখতেই হবে। এখন একটা বিষয় নিয়ে শেয়ার করবো, 156 ধারা। এই জিনিসটা একটু বোঝার মতো, এটা যদি খেয়াল করে না শোনেন কিচ্ছু বুঝবেন না। 156 ধারা হলো বলছে প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্যতা। অর্থাৎ প্রাসঙ্গিক
কোনো বিষয় সমর্থন করার জন্য, প্রাসঙ্গিক কোনো বিষয় সমর্থন করার জন্য, হ্যাঁ, বা সমর্থন করিয়া উদ্দেশ্যমূলক কি প্রশ্ন গ্রহণযোগ্য। এর কথার অর্থ কি? এর কথার উত্তর, সাক্ষী যখন কোনো বিষয়ে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী যদি কোনো প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে, সে তার সেই সাক্ষ্যটাকে সমর্থন করানোর জন্য, হ্যাঁ, তাহলে অন্য কোনো ব্যক্তির, হ্যাঁ, অন্য কোনো সাক্ষ্য গ্রহণ গ্রহণ করা যাবে, আদালত এটা গ্রহণযোগ্য। অর্থাৎ একজন ব্যক্তি সাক্ষ্য দিতেছে একটা বিষয়ে, এই তার সাক্ষ্যটা গ্রহণযোগ্য করার জন্য আরেকটা সাক্ষ্য গ্রহণ করা যাবে। জিনিসটা বুঝছেন? একবারে শর্টকাটে আমি মানে বলে দিলাম, মূল বইয়ে অনেক কথা লেখা আছে এবং এখান থেকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো। আগে এই মূল জিনিসটা বুঝেন। একজন ব্যক্তি একটা বিচার্য বিষয়ে সাক্ষ্য দিতেছে, একজন সাক্ষীর সাক্ষ্যটা, এটা আদালতের কাছে যদি গুরুত্বপূর্ণ হয়, প্রাসঙ্গিক হয়, এই সাক্ষ্যটাকে আবার প্রমাণ করার জন্য আরেকটা সাক্ষ্য রাখতে পারবে, হ্যাঁ, যে অন্য একটা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য মানে উদ্দেশ্যমূলক আরেকটা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। যেমন একটা উদাহরণ দেখেন, এখানে সুন্দর উদাহরণ আছে যে দস্যুতা সম্পর্কে একটা বিচার চলতেছে আদালতে। দস্যুতা সম্পর্কে একজন সহযোগী দস্যু, অর্থাৎ রাজসাক্ষী পড়ছি না আমরা, রাজসাক্ষী নিয়োগ করা হয়েছে। তাহলে সহকারী দস্যু যদি কোনো একটা তাদের দস্যুতা সম্পর্কে কোনো বিবরণ দেয়, দস্যুতা সম্পর্কে যদি কোনো বিবৃতি দেয়, কিন্তু সেই বিবৃতিটা দস্যুতার সাথে কোনো সম্পর্ক নাই, বুঝছেন? একজন দস্যু দস্যুকে তার তারা কিভাবে দস্যুতা করেছিল এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে এমন একটা সাক্ষ্য বা বিবৃতি প্রদান করলো যে বিবৃতির সাথে দস্যুতার কি নাই, কোনো সম্পৃক্ততা নাই। তাহলে এরকম বিবৃতির ক্ষেত্রে এই তার বিবৃতিটা প্রমাণ করার জন্য অন্য কোনো সাক্ষ্য আদালতে সমর্থন করবে অন্য কোনো সাক্ষ্য, তখন গ্রহণযোগ্য হবে। এর একটা উদাহরণ হইল, আহ মনে করেন একটা ডাকাতি হয়েছে। আমি এবার নিজের ভাষায়, আমি নিজে যে উদাহরণটা যেভাবে শিখছি ধারাটা মনে রাখার জন্য, সেটা হলো একটা ডাকাতি হয়েছে একটা এলাকায়। তো ডাকাতি হওয়ার পূর্বে ডাকাতের সদস্যরা একটা ব্রিজের মধ্যে বৈশা তারা বিড়ি সিগারেট ইত্যাদি খেয়েছিল। তারা সেখানে একটা সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, হ্যাঁ, ডাকাতি করার পূর্বে তারা সেখানে বসে বিড়ি সিগারেট খেয়েছিল, হ্যাঁ, তারা এমনি গল্প গল্প অন্যান্য তারা সেখানে আড্ডা দিতেছিল। ডাকাত দল কি করতেছিল, সেখানে বিড়ি সিগারেট খেয়েছিল, এটাই মনে রাখেন, বিড়ি সিগারেট খেয়েছিল। এই সম্পর্কে এই সম্পর্কে ডাকাতদের একজন বলছিল যে আমরা কি করেছিলাম, এই অমুক দিন রাত্রে আমরা ওই ব্রিজের মধ্যে বৈশা সিগারেট খাইছিলাম। এই সিগারেট খাওয়ার সাথে ডাকাতের কোনো সম্পর্ক আছে বলেন? কোনো সম্পর্ক নাই। কিন্তু যেহেতু ওই দিনেই তারা ওই সময় তারা বিড়ি খেয়েছিল, তখন এই তারা ওই দিনে ওই জায়গায় তারা বিড়ি খেয়েছিল কিনা, হ্যাঁ, ওখানে তারা ছিল কিনা, এটা প্রমাণ করার জন্য অন্য কোনো সাক্ষ্য আদালত কি করতে পারেন, গ্রহণ করতে পারেন বা আদালত নিতে পারেন। তাইলে কি হবে, তারা যে সেখানে বিড়ি খেয়েছিল রাত 12টার দিকে বা 1টার দিকে, এটা যদি অন্য কোনো প্রত্যক্ষদর্শী বা অন্য কোনো সাক্ষ্য যদি বলতে পারে, সাক্ষ্য দিতে পারে, তাহলে ডাকাতির বিষয়টা কি হয়ে যায়, তদন্তটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য বলছে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য কি করা যাবে, উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য হবে। এই বিষয়টা আমরা এইভাবে মনে রাখবো, তাহলে এটা আমাদের ভালো মনে থাকবে। হ্যাঁ, এখানে একটা আমাদের উদাহরণও থাকবে মেন বইয়ে, আমি যে উদাহরণটা বলছি ঠিক এটার সাথেই মানে সম্পর্কযুক্ত উদাহরণটার মিল আছে। আমি যে উদাহরণটা বানিয়ে দিয়েছি আপনারা এটা মনে রাখবেন যে প্রাসঙ্গিক বিষয় যে সাক্ষ্যটা একজন দস্যু প্রদান করেছিল, সে যদিও এটা ডাকাতের সাথে কোনো সম্পর্ক না, তবু যদি আদালত মনে করে যে তারা ডাকাতি সংঘটন যে তারিখ হয়েছিল সেই তারিখেই ব্রিজের মধ্যে তারা যে সিগারেট খাইছিল, এই সিগারেট খাওয়ার বিষয়টা যদি প্রমাণিত হয়ে যায়,
তাহলে ডাকাতির বিষয়টাও আদালত কি করতে পারবে, অনুমান করতে পারবে। এটাও কি হবে, বিচার কার্যের জন্য অগ্রগতি হবে। আদালত যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এরকম তাদের অসম্পর্কিত সাক্ষ্য বা বিবৃতিকে প্রমাণ করার জন্য অন্য কোনো সাক্ষ্য আদালত সমর্থন করতে পারেন, গ্রহণ করতে পারেন। কত ধারায়, 156 ধারায়। আচ্ছা, 157 ধারা আজকে আমরা সর্বশেষ ধারা আলোচনা করব। 157 ধারায় বলছে কি, যে পূর্ববর্তী বিবৃতি, যে আপনার বলছে একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। যে সাক্ষ্য যে পূর্ববর্তীতে সে বিবৃতি দিয়েছিল, বিবরণ দিয়েছিল, তার সমর্থনের জন্য কি করা যাবে, পরবর্তী সাক্ষ্যের সাথে কি করা যাবে, যে পূর্ববর্তী সাক্ষ্যে যে বিবৃতি দিয়েছিল সেটা সমর্থন করার জন্য ব্যবহার বা প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ কোন একজন ব্যক্তি কোন সাক্ষী প্রদান করেছিল, যেমন সাক্ষীর সাক্ষ্য সমর্থনের জন্য সংশ্লিষ্ট বিষয় যখন ঘটিয়েছিল সে সময় বা তাহার নিকটবর্তী কোন সমাপ্ত বিষয় সম্পর্কে সাক্ষীর প্রদত্ত বিবৃতি অথবা বিষয় সম্পর্কে তদন্ত করার ক্ষমতা সম্পন্ন কোন কর্তৃপক্ষের নিকট পূর্ববর্তীকালে সাক্ষীর প্রদত্ত বিবৃতি প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ একটা মামলার তদন্তে অথবা কোনো বিচার্য ঘটনায় যদি কোনো ব্যক্তি যে পূর্ববর্তী যে বিবৃতি দিয়েছিল এই বিবৃতিটা পরবর্তী বিবৃতির সাথে যদি সমর্থন করার জন্য কি করতে পারে, এটা আদালত প্রমাণ করার জন্য পূর্ববর্তী সেই সাক্ষীর প্রদত্ত বিবৃতি প্রমাণ করা যাবে। সাক্ষীর পরবর্তী বিবৃতির সাথে যদি পূর্ববর্তী বিবৃতি মিলে যায় সমর্থন করার জন্য এটা আদালতে কি করতে পারবে, প্রমাণের জন্য গ্রহণ করতে পারবে বা তার বিবৃতিটা আদালত প্রমাণ করতে পারবে। অর্থাৎ একজন আসামি মনে করেন একটা সাক্ষী, একটা মামলার সাক্ষীতে সে একটা বিবৃতি দিয়ে গেলেন যে অমুকে মার্ডারটা করেছে। আবার অনেকদিন পরে সে এই মামলা সম্পর্কে যখন আবার সাক্ষ্য আদালত ডাকলো, সে দেখা গেছে কি পরবর্তীতে সে সাক্ষ্যটা প্রদান করছে সে পূর্ববর্তী সাক্ষ্যের সাথে এটা কি মিলে যায়। তখন একটু উক্ত ব্যক্তির এই যে সাক্ষ্যটা এটা প্রমাণ করার জন্য হ্যাঁ পূর্ববর্তী সাক্ষ্যটা কি করতে পারবে, গ্রহণযোগ্য হবে। এটা আদালত নিতে পারবে তার এই প্রদত্ত বিবৃতি প্রমাণ করার জন্য। এই কথাটাই মূলত 157 ধারার কথা। তাহলে আমরা কি কি বিষয় আজকে বললাম, এই বিশেষ করে 100 কত ধারা থেকে বললাম, 150 ধারা থেকে। 150 ধারা আমরা কি বলেছিলাম মনে আছে, যে একজন উকিল অথবা অ্যাডভোকেট সে যদি এরকম অযৌক্তিক বা কোনো এরকম প্রশ্ন করে যে প্রশ্নগুলো করা বাঞ্ছনীয় না, হ্যাঁ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি কোনো প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আদালতে যে ব্যবস্থা নিতে পারবেন, কি ব্যবস্থা নিতে পারবেন, সেখানে বলা আছে তিনি যে হাইকোর্টের কর্তৃত্বাধীনে থাকেন অথবা অন্য কোনো আদালতের কর্তৃত্বাধীনে যদি তিনি পরিচালিত হন তাহলে তার এই মোকদ্দমার পুরো পুরো বিষয়টা রিপোর্ট সেই আদালতে রিপোর্ট প্রদান করতে পারবেন 150 ধারায়। আর আমরা বলেছিলাম 151 ধারায় যে অশ্লীল এবং কুৎসজনক প্রশ্ন, অশ্লীল এবং কুৎসজনক প্রশ্ন সম্পর্কে বলা আছে 151 ধারায়। সেখানে আমরা দেখতে পাই যে কোনো মামলার সাক্ষীকে কি করা যাবে না, অশ্লীল এবং কুৎসজনক প্রশ্ন করা যাবে না, যদিও সে অশ্লীল বা কুৎসজনক বিষয়টা এই কিছুটা হ্যাঁ কিছু হলেও প্রাসঙ্গিক হয়, বিচার্য ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়, তবুও আদালত কি করবেন, এই জাতীয় প্রশ্ন থেকে বিরত থাকার জন্য আদেশ দিবেন। তবে তবে কি, যদি সেই মামলার বা মোকদ্দমার উৎসটা হয় বা অস্তিত্বটাই যদি কুৎস হয় বা অশ্লীল হয় তাহলে সে বিষয়ে প্রশ্ন করা যেতে পারে। কত ধারায় বলছে, 151 ধারায়। আর আমরা পড়েছিলাম 152 ধারা। 152 ধারা কি বলছে, অপমান বা উত্ত্যক্ত করা বা উদ্দেশ্যমূলক প্রশ্ন, অপরাধ অপমান বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যমূলক প্রশ্ন। অর্থাৎ সেখানে আমি একটা বলছিলাম যে কোনো উকিল কি করতে পারবেন না বা কোনো আইনজীবী
কোনো ব্যক্তিকে উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে পারবেন না। সেখানে আমি একটা পুলিশের উদাহরণ দিয়েছিলাম, আপনারা সেই উদাহরণটা মনে রাখবেন। যে কোনো পুলিশ অফিসার সাক্ষী দিতে গেছে, তাকে যদি বলে আপনারা ঘুষ খান, আপনারা আহ মানুষকে পিটান, অত্যাচার করেন, এই মানে উদ্দেশ্যমূলক প্রশ্ন, এগুলা কি উদ্দেশ্য প্রণীত প্রশ্ন বা অপমানজনক প্রশ্ন, এগুলা আদালতে করা যাবে না। আদালতের সমস্ত বিষয়ে নিষেধ করবেন। অবশ্যই কি করবেন, এই জাতীয় প্রশ্ন করতে করা থেকে বিরত থাকার জন্য আদেশ দিবেন বা তাকে এই জাতীয় প্রশ্ন করতে নিষেধ করবেন। কত ধারায় বলছে? 152 ধারায়। আমরা পড়ছিলাম 153 ধারা, সত্যবাদিতা সম্পর্কে কি পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উহার উত্তরের বিরোধিতা করার জন্য কি করা যাবে না, সাক্ষ্য ডাকা যাবে না। কোন ব্যক্তি সত্যবাদিতা পরিচয় করার জন্য তাকে যদি প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তরে সাক্ষ্য যেই বিবৃতি দিবেন, এই বিবৃতিকে প্রমাণ করার জন্য, এই বিবৃতির বিরোধিতা করার জন্য অন্য কোন সাক্ষীকে আহ্বান করা যাবে না। তবে সে যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, তার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। কত ধারায় বলছে? 153 ধারায়। আর 154 ধারায় পড়েছি, যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করছেন, কোন পক্ষ যদি পক্ষাধিক নিজের সাক্ষীকে প্রশ্ন করা, অর্থাৎ যে ব্যক্তি সাক্ষীকে হাজির করছেন সেই পক্ষই যদি এই বিরুদ্ধ পক্ষ যেভাবে জেরা করার সময় প্রশ্ন করেন, আদালতের অনুমতি সাপেক্ষে সেই ব্যক্তিও কি করতে পারবেন, সেই সাক্ষীকে প্রশ্ন করতে পারবেন আদালতের অনুমতি সাপেক্ষে। এটা মনে রাখবেন। হ্যাঁ, যে কখন একজন সাক্ষী উপস্থিতকারী ব্যক্তি নিজেই জেরার ন্যায় একজন সাক্ষীকে প্রশ্ন করতে পারে। কত ধারার প্রশ্ন? 154 ধারা। সবাই খালি বই সাক্ষী পড়ছেন, এখন এরকম প্রশ্ন আসলে তো 154 ধারা ভিতর থেকে আসবে না। আসবে? খালি বই সাক্ষী মুখস্থ করছেন, এভাবে তো কোনো সময় পড়েন না, তাইলে এই 54 ধারা থেকে প্রশ্ন আসলেই আপনি উত্তর লিখতে পারবেন না, কারণ আপনি 154 ধারা যেভাবে পড়া দরকার ছিল সেভাবে পড়েন নাই। আমরা কি জানলাম, যে কখন যদি প্রশ্ন এখান থেকে আসে, কি ধরনের প্রশ্ন আসতে পারে 154 ধারা থেকে, কখন একজন সাক্ষীকে হাজিরকারী ব্যক্তি বা উপস্থিতকারী ব্যক্তি নিজেই জেরার ন্যায় প্রশ্ন করতে পারে। ধারা খুঁজা মাথা নষ্ট হয়ে যাবো, খুঁজা পাওয়া যাবে না, কোথেকে আইলো, বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ, মাথায় অস্থির হয়ে যাবো। তাহলে আমরা জানলাম কত ধারা? 154 ধারা। আচ্ছা, আর বইয়ের সাক্ষী দিয়েন, সমস্যা নাই, কিন্তু বইয়ের সাক্ষী এগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে না, আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, আমরা যেটা শিখলাম এটাই মনে রাখবো। 154 ধারা, যে যে পক্ষ সাক্ষীকে হাজির করে সেই পক্ষই বিরুদ্ধ পক্ষের মতো জেরা জেরা করার সময় বিরুদ্ধ পক্ষ যেভাবে প্রশ্ন করে সেইভাবে সেও প্রশ্ন করতে পারবেন। শর্ত কি? আদালতের অনুমতি নিয়ে করতে হবে। ঠিক আছে। আর 155 ধারা পড়ছিলাম কি, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বা অভিশংসন করার পদ্ধতি আলোচনা করুন। সাক্ষীর অভিশংসন বলতে কি বুঝেন? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সাক্ষীর অভিশংসন বলতে কি বুঝেন, অথবা সাক্ষীর অভিশংসন সংক্রান্ত বিধিবিধান আলোচনা করুন। আমরা কত দিব? 155 ধারা দিব। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে, এখান থেকে প্রায় ধারাগুলোই পরীক্ষা আসার মতো। তো বিশেষ করে যে বললাম 155 ধারা, এবং গত ক্লাসে আলোচনা করেছি 46 ধারা, 149, 50, হ্যাঁ, এই ধারাগুলা, এবং 51, 52 যেগুলো আলোচনা করলাম, এই ধারাগুলো মোটামুটি ভালোই মনে রাখার মতো, বুঝছেন, এগুলো এত কঠিন না, মনে রাখতে পারবেন। যাই হোক, 155 ধারায় আমরা শিখছি অভিশংসন করার পদ্ধতি কয়টা। অভিশংসন মানে কি? একজন সাক্ষী সাক্ষীকে সাক্ষীর বিরোধিতা করা। হ্যাঁ, অভিশংসন মানে কি? সাক্ষীর বিরোধিতা করা, যে সাক্ষ্য দিতে আসছে সে তার বিরোধিতা করা, সে অযোগ্য সাক্ষী, সে ঘুষ খেয়ে আসছে। হ্যাঁ, সে কি এই একজন, সে তার পূর্ববর্তী যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতির সাথে মিল নাই তোর, মানে একজন সাক্ষীকে, হ্যাঁ, মানে বিরোধিতা করা, এক কথা হলো অভিশংসন। একজন সাক্ষী যে যোগ্য সাক্ষী না, এই তিনটা পদ্ধতির মাধ্যমে সাক্ষীর অভিশংসন করা যায়। কি কি পদ্ধতি আমরা সেখানে পড়েছি?
55 একে বলছে কি, যে সাক্ষী অযোগ্য সাক্ষী বলে বা সাক্ষী অযোগ্য সাক্ষী প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। ভাষাগুলো দেখেন, সহজ ভাষা, এভাবে শিখবেন, এভাবে মনে রাখবেন। এই যে একজন সাক্ষীর অযোগ্যতা প্রমাণ করে সাক্ষীর কি করা যায়, অভিশংসন করা যায়। তারপরে দুয়ে কি বলছে, সাক্ষী ঘুষ খেয়ে অথবা ঘুষ গ্রহণে সম্মতি হয়ে সে সাক্ষী দিতে সম্মত হয়েছে তা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। আর লাস্টে বলছি কত, তিনে বলছে সাক্ষ্য কি করছে, সাক্ষী তার পূর্ববর্তী যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির সাথে বর্তমান বিবৃতি কি অসঙ্গতিপূর্ণ বিবৃতি, এটা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। কত ধারায়, 155 ধারায়। 155 ধারা থেকে ঘুরে আরো প্রশ্ন আসতে পারে যে একজন সাক্ষীর অভিশংসন কত ধারা মোতাবেক প্রাসঙ্গিক। প্রশ্ন আপনি 155 ধারা যদি আমি যে পড়ছি পড়ে থাকেন, প্রশ্ন যেভাবে আসুক আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে 156 ধারা। নাসির ভাই কি ঘুমাই গেছেন নাকি? নাসির ভাই দেখা যাচ্ছে না। আচ্ছা, 156 ধারা কি বলছিলাম, এই ধারা একটু ডিফিকাল্ট, এটা একটু বোঝার বিষয়। যে কি বলছে 156 ধারায়, আমরা দেখতে পাই যে প্রাসঙ্গিক বিষয় সমর্থন করিবার উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য, এটা হলো মেন হেডলাইন কথা। কিন্তু এটা দ্বারা আপনি কিছুই বুঝবেন না। এটা হলো যে একটা সাক্ষী যখন কোনো বিষয়ে মানে প্রাসঙ্গিক বিষয়ে যদি সাক্ষ্য প্রদান করেন, তার এই সাক্ষ্যটা, হ্যাঁ, তার সাক্ষ্যটা সমর্থন করার জন্য আদালত যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে অন্য একটা সাক্ষ্য গ্রহণ করতে পারেন। হ্যাঁ, অন্য একটা সাক্ষ্য তিনি কি করতে পারেন, গ্রহণ করতে পারেন। অর্থাৎ এটা একটা উদাহরণ দিয়েছিলাম যে ডাকাতি মামলার দস্যুতার বিষয়ে, দস্যুতার সহযোগী হিসেবে যোগদানকারী দস্যুতার একটি বর্ণনা দান করিলেন। যে স্থানে দস্যুতা হয়েছিল সেখানে যাওয়া আসার পথে এমন কতগুলো ঘটনার কথা বললেন যেগুলো দস্যুতার সাথে কি নাই, সংশ্লিষ্টতা নাই। মানে এমন কথা বললেন যে দস্যুতার কোনো কথাই বলেন না। দস্যুতা করার আগে অথবা পরে, দস্যুতা সংগঠনকালে তিনি কি কি বিষয়গুলা দেখছেন, কোন কোন পথে গেছেন, এরকম কিছু ঘটনার কথা বললেন যেগুলা দস্যুতার সাথে সংশ্লিষ্ট না। তো এরকম দস্যুতা সম্পর্কে সংশ্লিষ্ট নয়, কিন্তু দস্যুতা সম্পর্কে তার সাক্ষ্যের সমর্থনের উদ্দেশ্যে তিনি যে দস্যুতা, তিনি যে সাক্ষ্যগুলা দিলেন অন্য অন্য ঘটনার, এগুলা সমর্থনের উদ্দেশ্যে, হ্যাঁ, কি করা যাবে, নিরপেক্ষ ব্যক্তির সাক্ষ্য দেওয়া যেতে পারে। অর্থাৎ তারা যেই পথে গিয়েছিলেন, এত এই সময় তারা যে স্থানগুলো অতিক্রম করেছিলেন, এগুলা যারা প্রত্যক্ষদর্শী নিরপেক্ষ ব্যক্তি ছিল তাদের সাক্ষ্য নেওয়া যাবে। বুঝতে পারছেন 156 ধারা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 157 ধারার বিষয় বলছি কি, একই বিষয়ে সাক্ষ্য, একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য, একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ একজন সাক্ষ্য একটা মামলায় একটি সাক্ষ্য দিয়েছেন, পরবর্তীতে সেই মামলায়, হ্যাঁ, একই মামলায়, হ্যাঁ, একই ব্যক্তি যদি সে কি করে, পরবর্তীতে সাক্ষ্য দেয়, তাহলে এই সাক্ষ্যটাকে সমর্থন করার জন্য তিনি যে পূর্বে যে আরেকটা সাক্ষ্য আগে দিয়েছিলেন সেই সাক্ষ্যটা প্রমাণ করা যেতে পারে। অথবা তিনি যে সাক্ষ্যটা দিয়েছেন এই সাক্ষ্যটা প্রমাণ করার জন্য পূর্ববর্তী যে বিবৃতিটা দিয়েছিলেন সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারায়, 157 ধারায়। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব, এই কথাটা বলে আজকে আমাদের ক্লাসটা শেষ করব, তারপর আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। এই যে আমরা পড়েছি এজাহার অথবা এই জিডির সাক্ষ্যগত মূল্য। এজাহার এবং জিডির সাক্ষ্যগত মূল্য আপনারা পড়েছেন 9, 35, 45 পড়ছেন না? আর কি কি পড়ছেন? কিন্তু মূলত জানেন এর সাক্ষ্যগত মূল্য, এজাহারের এজাহারের মূলত সাক্ষ্যগত মূল্য হইল 145, 157। মনে থাকবে? 9, 45, 9, 35, 45 ভুলে যান।
সাক্ষ্যগত মূল্য কি, আমি এটা ব্যাখ্যা দিচ্ছি কি জন্য সাক্ষ্যগত মূল্য। এই একজন মামলা যখন রেকর্ড করে, একজন একজন ব্যক্তি মামলা রেকর্ড করার সময়, হ্যাঁ, রেকর্ড করার সময় তিনি মামলা সম্পর্কে বিবৃতি দিয়েছেন, ঠিক আছে, ওই ব্যক্তি অথবা বাদী নিজেই পরবর্তীতে আদালতে সাক্ষী হয়েছে। তাহলে এই যে তিনি যে সাক্ষ্য দিলেন, তার সাক্ষ্যটার সাথে যদি কি হয়, বৈপরীত্য হয়, যদি না মিলে, তাহলে সাক্ষ্য আইনের 145 ধারা মোতাবেক সেই এজাহারের কপি কি হবে, প্রাসঙ্গিক হবে, এজাহারের কপি মূল্যায়ন পাবে, কত ধারায় মূল্য পাবে, 145 ধারায়। এই এজাহারের কপির মূল্য থাকবে যে এই সাক্ষী এখন কি বলতেছে আর এজাহার দাখিলের সময় কি বলছে। তাহলে এজাহারের ভ্যালু পাইলো কিনা, কথা বলেন, এজাহারের মূল্য পাইলো কিনা, এজাহারের দাম হইলো কিনা, এজাহারে কিন্তু দাম পাইয়া গেল, মূল্যায়ন পাইলো, কত ধারায় পাইলো, 145 ধারায়। আরেকটা ধারায় মূল্য পায়, সেটা হলো এই যে একজন আসামি, এটা কিন্তু বইয়ের ভাষা না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ইনস্ট্যান্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এবং এটাই বাস্তবতা। 157 ধারা নিয়ে আসবে এখন। সেটা কিভাবে, মনে করেন একজন ব্যক্তি মামলা দিল, মামলা দেওয়ার পরে সেই ব্যক্তি পরবর্তীতে কি হইলো, সাক্ষী হইলো। এই মামলার বিষয়ে সে পরবর্তী যখন সাক্ষী দিচ্ছে, দেখা গেছে কি সাক্ষীর ক্ষেত্রে এজাহার যে কথাগুলো বলছে, সে সাক্ষীতে সেই কথাগুলোই বলতেছে। তাহলে তিনি তার সাক্ষ্যটা প্রমাণ করার জন্য তখন এজাহারের মূল্য থাকবে, কত ধারায় মূল্য থাকবে সমর্থন করার জন্য, 157 ধারা। তাহলে আমরা এজাহার বলি, জিডি বলি, এর সাক্ষ্যগত মূল্য কত ধারা, বুঝে থাকলে বলেন, হ্যান্ড রাইজ করেন, দেখি বুঝছেন কিনা আমার কথাটা, আমি লেখেন, আমার কথাটা বুঝতে পারলে আপনারা, বুঝতে পারছেন কিনা, বুঝে থাকলে বুঝলে লেখেন, আলহামদুলিল্লাহ হাত উঠাইছে, হ্যাঁ আজ ভেরি গুড। এটা হলো মূল বিষয়টা, বুঝছেন, ওই যে 9, 35, 45 এগুলা কি সমস্ত কথা সে আপনার এজাহার কে মূল্যায়ন করছে, এটা কি আদালতে তাদের কোনো মূল্য হয়েছে। একটা মানুষকে যদি বলে যে কাশেমের মূল্য কিসে, হ্যাঁ, আমার 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 যদি কোনো কি মূল্যায়নই না করলো, তাইলে আমি কিভাবে আমাকে মূল্যায়ন করা হইলো, হ্যাঁ। আমরা তো দেখতে পাই এই 9, 35 কোনো এজাহারের মূল্যায়ন করে না, এটাকে মূল্যায়ন করতে হবে, তাহলে তার সাক্ষ্যগত মূল্য থাকবে। আমরা দেখতে পাই 145 এই এজাহারকে মূল্যায়ন করে, জিডি কে মূল্যায়ন করে, এবং 157 দ্বারা দেখতে পাই যে এজাহারকে মূল্যায়ন করে, জিডি কে মূল্যায়ন করে, এবং শুধু তাই না, কেস ডায়েরিকেও মূল্যায়ন করে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভুলগুলা ভাঙিয়ে দেবো বিদায়িত আপনাদের সাথে এগুলো শেয়ার করি। যাই হোক, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।